তো এই প্রতিবেদনটা কিন্তু অতি সম্প্রতি এসছে। অথচ তার আগে যে বাংলাদেশ ব্যাংক যে তথ্যগুলো দিত তখন বলতো যে না $3.5 বিলিয়ন মতো আছে। তার মানে কি যে পুরো একটা ফাঁপা তথ্যের উপরে আসলে আমাদের দেশ নির্ভর করতো বিনিয়োগের বিষয়ে। আবার একই সঙ্গে যে পরিসংখ্যান নিয়ে অনেক কথাবার্তা আছে যে জিডিপির আকার কতটুকু, গ্রোথ কতটুকু হচ্ছে, যার ফলে আমরা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আগে ছিলাম যে আসলে কি হচ্ছে সেটা আমরা জানতে পারতাম না। এখন আমরা জানতে পারছি যে বিনিয়োগটা কম আছে। তবে একই সঙ্গে এটাও সত্য যে আসলে বিনিয়োগ কম হওয়ার কারণে যেটা বলা হয় যে অনেক কম বিনিয়োগ, তাতে কিন্তু অর্থনীতির মধ্যে অনেক অস্থিরতা থাকতো। হ্যাঁ, সেটা কিন্তু নেই। হ্যাঁ, তো সুতরাং এই বিষয়গুলো নিয়ে এখনো কিন্তু কনফিউশন আছে যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। যেটি মাহফুজ কবির একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যে বড় বড় ব্যবসায়ীদেরকে আমরা দেখেছিলাম যারা কিন্তু 3 তারিখ 4 তারিখ আগস্টের বড় বড় সম্মেলন করে কিন্তু ওই সময়কার প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। সেই ব্যবসায়ীদের কতজন ঠিক এখন মাঠে আছেন? আপনি আপনার কাছে আসলে খোলামেলায় জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি যে সমাবেশের কথা বা ছাত্র আন্দোলনের সময় যারা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন, মরণের পরেও যারা থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রীর সাথে, জীবনেও আছেন মরণেও আছেন, সেই ব্যবসায়ীদের কথা যদি আমরা বলি, তারা বোল পাল্টে ফেলেছেন। দৃশ্যত তারা বোল পাল্টে ফেলেছেন। বোল পাল্টে ফেলে এখন আবার এই সরকারের যা কিছু উদ্যোগ সেগুলোকে উপর থেকে তাদের সাথে তাল মেলাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ভিন্ন কেন? আপনি যদি বলেন, যেটি আজকে সেন্টার ফর পলিসি ডায়ালগের বক্তব্যে যেটা এসছে, যে সরকার নিত্যপণ্যের দাম কমাতে পারছে না, উনি যেটি বলছিলেন যে উচ্চ মূল্যস্ফীতি আরও তেতে উঠেছে। তো সেই জায়গাগুলোতে কেন উঠেছে? তৈরি করা হচ্ছে, এটি আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে, এটি কৃত্রিমভাবে এই সংকটগুলো তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে? আপনি দেখবেন যে আপনি যদি ডেটা অ্যানালাইসিস করতে যান তাহলে দেখবেন যে আমার এই যে নিত্যপণ্য বলতে আমরা কি বুঝি, একবারে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্য আয়ের মানুষ এবং মধ্য আয়ের মানুষ, এদের এই 3 শ্রেণীর ক্রয় ক্ষমতার মধ্যে বা দৈনন্দিন যে পণ্যগুলো লাগে, যদি সোজা করে বলেন আপনি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, চিনি, এগুলো তো লাগে। তো এই সরকার যখন আসার পরে দেখলো যে বিভিন্ন দিক থেকে এই সরকারকে বিপাকে ফেলবার একটি চেষ্টা চলছে, অপচেষ্টা, দ্যাট ইজ নট চেষ্টা, অপচেষ্টা চলছে, সরকার তখন সরকারের হাতে একটি টুলস থাকে। সেই টুলসটা কি? সরকারের হাতে কর বা ট্যাক্স বা ভিএটি, এই টুলসটা তারা অ্যাপ্লাই করতে পারে। তো সরকার তখন কি করলো? ধাপে ধাপে চাল, তেল, ভোজ্য তেল, চিনি, তারপরে আপনার পেঁয়াজ, আলু, যেগুলো সাধারণ মানুষের দৈনন্দিন দরকার এবং যেগুলোর দাম একেবারে তেতে উঠতে উঠতে কোথায় গিয়ে ঠেকবে সীমানাহীন একটা জায়গায় চলে যাচ্ছিল, তখন সরকার ধাপে ধাপে এগুলোর ট্যাক্স, কর, মানে ভ্যাট এবং আপনার যেটিকে বলা হয় অগ্রিম আয়কর, এআইটি, সেগুলো কিন্তু কমিয়ে দিল। কমিয়ে দেওয়ার পরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসবার কথা। ইভেন দ্যাট ডিম, সেই ডিমেও সরকার যাতে ইম্পোর্ট করে মানুষের যাতে এই দুর্ভোগ না হয়, সাধারণভাবে মানুষ যাতে ন্যায্য মূল্যে পায়, সেই ব্যবস্থা করতে গেল। সেখানটাতেও আমরা কি দেখলাম? সেখানটাতেও ওই যে বড় গোষ্ঠীগুলো, তাদের হাতে তারা সরকারকে নানানভাবে জিম্মি করে তারপরে যখন ভোজ্য তেল ইম্পোর্ট করবার কথা, ভোজ্য তেল ইম্পোর্ট করলো না। আমার প্রতি বছরের রিকোয়ারমেন্ট কি? এটিতে পচনশীল পণ্য নয়। প্রতি বছরের আমার রিকোয়ারমেন্ট কি? হঠাৎ করে এমন কোনো রিকোয়ারমেন্ট বেড়ে যায় নাই যে আমার কয়েক হাজার টন তেলের ঘাটতি পড়েছে, আমার বাজারে তেলের, ভোজ্য তেলের সংকট দেখা দিল। কি হলো? সরকার যখন ভোজ্য তেলের দাম কমালো, তখন এক স্ট্যাটিস্টিক্সে বলা হলো প্রতি কেজি তেলে দাম ন্যূনতম 15 টাকা করে কমবে, কিন্তু বাস্তবতা কি দেখলাম আমরা? উল্টো বেড়ে গেল ভোজ্য তেলের দাম।